আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভার্স, আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো রয়েছেন। আপনারা জানেন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক আলোচনা শুরু করেছি। প্রথম অধ্যায় অলরেডি শেষ করেছি আমরা, দ্বিতীয় অধ্যায় শুরু করছি। দ্বিতীয় অধ্যায়েরও 38 পৃষ্ঠার প্রায় বেশিরভাগ অংশই শেষ করেছি, 38 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা শুরু করব 38 পৃষ্ঠা থেকে। তো চলেন আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। খাতা কলম বই নিয়ে বসবেন। 38 পৃষ্ঠা নাম্বার সর্বশেষ যে টপিকটা আছে দেখেন, দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। তাহলে দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় কিভাবে করে সেই জিনিসটা আগে একটু আলোচনা করি, তারপরে আমরা বাকি অঙ্কগুলো দেখব। দেখেন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে 39 পৃষ্ঠা নাম্বার একদম শুরুতে 1.2 এর বর্গমূল নির্ণয় করো। এত এর বর্গমূল। তাহলে আপনি এই কথাটা বলে তারপর আপনি এটা বর্গমূল অর্থাৎ রুট দিয়ে দেন। দেওয়ার পরে এটা কীভাবে কী করবেন? অফকোর্স আপনি এটাকে ভাঙাবেন। দশমিক স্টাইলে কীভাবে ভাঙায়? দশমিকের জন্য 1, পরে যতগুলো ঘর ততগুলো শূন্য। তারপর আপনি কাটাকাটি করেন, 6 দুগুণে কত হয়? 12, 5 দুগুণে কত হয়? 10। তাহলে 6 কত? 5। এবার আপনি এটাকে আলাদা করেন। আমরা শিখছিলাম রুট গুণ আর ভাগ থাকলে বা রুটের মধ্যে গুণ আর ভাগ প্রক্রিয়া থাকলে আলাদা আলাদা করা যাবে, যোগ আর বিয়োগ প্রক্রিয়া থাকলে আলাদা করা যাবে না। তাহলে এই যে আপনি পেয়ে গেছেন, এটা কিন্তু মূলত বর্গমূল প্রক্রিয়া। কিন্তু নিচে রুট রাখা যাবে না, সেটাও শিখে আসছি গত ক্লাসে। ওই জিনিসটাই এখানে আমরা প্রয়োগ করব। কিভাবে? দেখেন এখানে যারা ফার্স্ট টাইম দেখতেছেন বা আগের ভিডিওটা দেখেন তাদের জন্য বলি, আপনি কোনো ধরনের অঙ্কে যদি হরে অমূলজ সংখ্যা বা রুটওয়ালা এরকম সংখ্যা পেয়ে যান, সেটাকে চেঞ্জ করতে হবে যে কোনো উপায়ে। এজন্য নিয়মটা কি বলছিলাম, নিচে যেরকম যা থাকবে ঠিক ওই রকমই আরেকটা জিনিস নিয়ে আসবেন। আবার সেটাকে ব্যালেন্স করার জন্য কোথায় দেবেন? উপরেও দেবেন। যা নিচে নিছেন ঠিক সেটা। আমরা জানি ভগ্নাংশের নিচে কোনো কিছু গুণ করলে উপরে গুণ করতে হয়, নিচে ভাগ করলে উপরে ভাগ করতে হয়। আর যদি যোগ বিয়োগের প্রসঙ্গ আসে বিষয়টা আলাদা, ওই রকম সময় হলে বোঝাই দেব। তাহলে এখানে আপনার সাইড নোটে লিখবেন লব ও হরকে, হর ও লবকে কত? √5 দ্বারা কি করে? গুণ করে। সুন্দর করে লিখে দেন আপনি। এখন আপনি আবার এটা কেটে ফেলেন না। √5 আর √5 যে কোনো দুইটা সংখ্যা রুটওয়ালা যদি হয়, একই ধরনের সংখ্যা, তাহলে আপনি একটা পূর্ণাঙ্গ লিখতে পারবেন। আর এই দুইটাকে রুট একসাথে করে 5 × 30 লিখতে পারবেন। এটা হচ্ছে কি আপনার বর্গমূল নির্ণয়। অর্থাৎ ব্যাপারটা এমন, রুট AB থাকলে যেহেতু আপনি এটাকে আলাদা আলাদা লিখতে পারবেন, ঠিক একইভাবে আলাদা থাকলে এক জায়গায়ও করতে পারবেন। খেয়াল রাখবেন এটা। তাহলে আমাদের দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়ের স্যাম্পল আমরা একটা দেখলাম। এখন আপনি 39 পৃষ্ঠায় ওই জায়গায় বলা আছে একক কাজ। একক কাজে কি লেখা আছে? 3টা অঙ্ক দেওয়া আছে। বলছে 3টা অঙ্কই আপনি উপরের পদ্ধতি ব্যবহার করেন, মানে এই পদ্ধতি ব্যবহার করেন এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করেন। তারপরে উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দেন। আমরা তুলনাও করব, মতামতও দেব। একটা অঙ্ক পূর্ণাঙ্গভাবে করে তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। খেয়াল করেন, এটা যদি লাগে লিখে নেন বা স্ক্রিনশট দিয়ে নেন। এখানে 1.2। চলেন এবার পরেরটায় যাচ্ছি। সেম রুলস, পৃষ্ঠা নাম্বার 39 একক কাজ। 39 নম্বর পৃষ্ঠার একক কাজ। এখানে 0.25 আছে, 0.25। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা দশমিকের পরে কখনোই 0.25 এরকম বললেন না। দশমিকের পর প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্ক বা সংখ্যা হয়, এজন্য আলাদা আলাদাভাবে বললেন। নর্মালি বলার ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু এটা গাণিতিকভাবে ত্রুটি, সো খেয়াল রাখবেন। সো এটার বর্গমূল 25। এবার এটাকে আমরা ভাঙাই। রুলস অনুযায়ী ভাঙাইলে দশমিকের জন্য 1, যতগুলো শূন্য যতগুলো ঘর ততগুলা শূন্য। কাটাকাটি করেন, আপনার 5 দিয়ে কাটলে কত হয়? 5 × 5 = 25। আবার আপনি একটা জিনিস খেয়াল করেন, 25 দিয়ে কিন্তু সরাসরি কাটা যায়। কীরকম? 4 × 25 কত হয়? 100 হয় না? তাহলে আপনি এভাবে লেখেন, উপরে কিছু নাই মানে 1, তাহলে 1/4। আপনার রুটটাকে আলাদা করেন, উপরে দেন নিচে দেন। তাহলে √1 মানে 1, √4 মানে আমরা জানি এরকম 2², তাহলে পাচ্ছি 1/2। তার মানে এত এর বর্গমূল এত। তাহলে আমরা কিভাবে লিখবো এরপরে? সুতরাং 0.25 এর বর্গমূল 1/2। এটাকে যদি আপনি ভাগ করেন তাহলে কত আসবে? সেটার জন্য অবশ্যই আপনি ক্যালকুলেটর কাছে রাখেন। যদি আমরা ভাগ করি তাহলে এটা পাচ্ছি কত? 0. আচ্ছা, আপনি তো ধরেন এরকম আসছে, আপনি এটাকে দশমিকে নিলেন না, এরকমই রাখলেন। তাহলে এবার আপনি কিসে যান? ক্যালকুলেটর নিয়ে নেন। ক্যালকুলেটরে করতে হবে ডিজিটাল ডিভাইস
ডিভাইস, আপনার পুরোটা লেখেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমাদের কত, √0.25। দেখেন কিছু ক্যালকুলেটারে সরাসরি হাফ দেখাবে, কিছু ক্যালকুলেটারে এরকম দেখাবে, যেমনটা আমার এই ক্যালকুলেটারটা দেখাইছে 100 mAh আর কি। তো 100 mAh বা 99 mAh যেগুলো আছে, এখন এটাকে আপনি ভাঙান 5 দশমিকের জন্য 1, পরে একটা ঘর 0, 5 দুগুণে 10, তার মানে 1/2, কি একদম মিলে গেছে না? এখন মতামতে কি লেখা যায় ভাবেন। দেখেন আমরা নর্মালি যে প্রক্রিয়াটা করছি, মানে আমাদের অ্যানালগ বা হাতে করেছি যেটা, সেটাতে হাফ আসছে, পরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করছি, সেই জায়গাতেও দেখেন আমাদের কি আসছে, হাফ আসছে, আমরা কাটাকাটি করে। তার মানে এই জায়গায় একটু সুন্দর করে একটা লাইন লিখে দেবেন। কোনটা লিখবেন আমি বলি, আপনারা লিখে নেন। সবসময় সবার ক্ষেত্রে একই প্রযোজ্য, মানে একই কথা প্রযোজ্য। ফলাফলগুলোকে একই রূপে প্রকাশ করলে উভয় পদ্ধতিতে কোনো পার্থক্য থাকে না। তাহলে এইভাবে কথাটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে একটা পূর্ণাঙ্গভাবে করে দিলাম, এর পরেরগুলো চলেন আমি খালি ঠাসঠুস করে দিই, আপনারা খালি দেখে নেন, আশা করে বুঝবেন। পরেরটা চলে যাচ্ছে। পরেরটা কত আছে আমাদের বইয়ে স্পষ্ট করে বলা আছে 0. এটা অবশ্যই বর্গমূল চিহ্ন দেবেন। এরপর আপনি এটাকে ভাঙান 1 দশমিকের জন্য 1, পরে 4টা ঘর, 4টা শূন্য দিলেন। এবার আপনি দেখেন এটাকে আপনি কিভাবে ভাঙাইতে পারেন, আপনি এটাকে আলাদা করেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, এটাকে ভাঙান স্কোয়ার আকারে লেখা যায় কিভাবে, আপনি সবসময় একটু খেয়াল করবেন, ক্যালকুলেটার কিছু জিনিস আগে থেকে শিখে রাখবেন। যেমন দেখেন ক্যালকুলেটার যদি থাকে 100কে 100 দিয়ে গুণ করেন তো কত হয়, 1-এর পরে 4টা শূন্য হয় না? তাহলে কি আপনি এখানে 100-র উপরে স্কোয়ার দিতে পারেন না? পারেন কিন্তু। সো তাহলে যেটা হচ্ছে √1 মানে তো 1, আর রুট স্কোয়ার কেটে গেলে 100, তার মানে 1/, কত হচ্ছে, 100 হচ্ছে। হয়ে গেল ব্যাপারটা। এবার সেমভাবে আপনি এখানে লেখেন 0.0001 এর বর্গমূল কত পাইলাম, 1/100। এখন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সরাসরি আপনি লিখবেন 0.0001। এই রুটগুলো যেন পূর্ণাঙ্গ অংশটার উপর থাকে, না হলে কিন্তু বিপদ, এটা ভুল হয়ে যাবে। ক্যালকুলেটর করলে পাচ্ছি আমরা 0.01। তাহলে এইটাকে আপনি একটু ভাঙান, কারণ এটার সাথে কিন্তু এটা মেলে নেই। আপনার ভাঙা মিলা একই রকম আকারে প্রকাশ করতে হবে। দশমিক যতগুলো ঘর ততগুলো শূন্য, দেখেন একই রকম হয়েছে। আশা করি বুঝতে পারছেন। পরেরটায় আমরা যাব, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে দেওয়া আছে 10.24 এর বর্গমূল। আপনি লেখেন 10.24, ভাঙান আপনি এটা যা আছে তা রাখেন, দশমিকের জন্য 1, পরে যতগুলো ঘর এইটা। এখন একটা ব্যাপার আছে, আপনি 100 তো বুঝলেন যে স্যার ঠিক আছে 10-এর উপরে স্কোয়ার দিলে 100 হয়, এটা আমি লিখতে পারলাম, কিন্তু এটা কীভাবে লিখবে এটা তো আমি বুঝি না। এটা চালাকি শিখিয়ে দেয়। আপনাদের কাছে ক্যালকুলেটর থাকবে, আপনারা ফার্স্টে এটাকে ক্যালকুলেটর দেখবেন পূর্ণ সংখ্যা পান কিনা। যেরকম ধরেন আমি ক্যালকুলেটর দিলাম √1024, 32 আসছে। তার মানে কোনো সংখ্যাকে রুট দিলে দেখেন √4 মানে 2, এটা আসলে কিভাবে হয় জানেন, এই যে 4 ছিল এটা আসলে এই সংখ্যাটার বর্গ আকারে হয়ে তারপর রুট স্কোয়ার কেটে গিয়ে এটা হয়েছে। আবার বলি দেখেন √9, এটা কিভাবে হয়েছে, এটা অ্যান্সার তো 3 আপনারা জানেন। এটা হয়েছে এভাবে, এই সংখ্যাটার এখানে বর্গ হয়ে এই সংখ্যাটা হয়েছে। তাহলে এই যে ব্যাপারটা আমাদের সামনে আসছে, আপনি যদি এটা বোঝেন তাহলে কিন্তু এখানে বুঝে গেলেন। এটাকে রুট করলে আসছিল 32, তার মানে আপনার বুঝতে হবে এখানে 32-এর উপরে স্কোয়ার হবে। আর একটা কথা, এরকম সংখ্যা হলে ব্র্যাকেট মানে দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, দিলাম আমরা। রুট স্কোয়ার চলে গেলে কত হয়, 32, এখানে কত হয় 10, তাহলে আমরা পাইলাম কত, এত এর বর্গমূল এটা। তো লিখি 10.24 এর বর্গমূল কত, 32, 10। ও হ্যাঁ, এটা তো কাটাকাটি করা যায়, 16 দুগুণে 32, 5 দুগুণে 10, তাহলে অ্যাকচুয়ালি পাচ্ছেন 16/5। তাহলে এটা 16, যতক্ষণ কাটাকাটি করা যায় কাটতে হবে ভাইয়া, এটা গেল। তাহলে এখন আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করি 10/24। ডিজিটাল ডিভাইস ব্যবহার করলে যেটা হয় √10.24 3.2 এটা আসে। এটাকে ভাঙান, একটা ঘর, এটা 16 দুগুণে 32, 5 দুগুণে 10, 16/5। দেখেন সেই লেকচারটা সেমভাবে দিয়ে দিন। এরপরে যে মতামত লিখতে হয়, মতামতটা কি আমি আরেকবার বলে দিই, যে মতামত হেডিং দেবেন, তারপর লিখবেন
ফলাফলগুলোকে একই রূপে প্রকাশ করলে উভয় পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য থাকে না। আশা করি বুঝছেন। চলেন পরেরটায় যাব। এর পরের নিয়মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন অমূলদ সংখ্যা বা রুট করলে যে সকল সংখ্যা দশমিক আকার আসে তাদেরকে কিভাবে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি। এটা বলার আগে আপনাদেরকে একটু সংখ্যা রেখা সম্পর্কে ধারণা দিই। সংখ্যা রেখা জিনিসটাকে, এই জিনিসটা আমরা 6 নম্বর অধ্যায়ে গেলে সবচেয়ে সুন্দর করে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা যদি সংখ্যা রেখার বিষয়ে আমার 6 নম্বর অধ্যায়ের ক্লাসটা করেন, আপনি যদি 1%ও না বোঝেন তাহলে আমি সম্পূর্ণ দায়ী নেব ইনশাল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলি, আপনারা 6 নম্বর অধ্যায় যখন করাবো তখন খুব ভালো করে করেন, সংখ্যা রেখার পুরা ধারণা ফকফকা হয়ে যাবে। এখন আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে, যেহেতু হেডিংটা কি আপনাদের 39 নম্বর পৃষ্ঠায় লেখা আছে সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার অবস্থান। হেডিংটা দেই, সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার অবস্থান। তাহলে আমরা শিখবো হচ্ছে কি সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার অবস্থান। অমূলদ সংখ্যাটা কি, এখান থেকে কয়েকটা জিনিস আমি আবার একটু রিডিসকাশন করে নিই। অমূলদ সংখ্যা আর হচ্ছে গিয়ে সংখ্যা রেখা, এই দুইটা জিনিস আমি একটু আলোচনা করে নিই। অমূলদ সংখ্যা জিনিসটা হচ্ছে অমূলদ। অমূলদ সংখ্যা বলতে বোঝানো হয় যেই সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এটা একটা কনসেপ্ট, কিন্তু এই জায়গায় কনসেপ্টটা আপনি জেরে ফেলে দেন। এই জায়গায় মনে রাখবেন, যেই সকল সংখ্যাকে আপনি রুট করলে, ধরেন √2 আর √3 √4 কিন্তু আপনি সরাসরি 2 পাচ্ছেন, √3 কিন্তু তা পাচ্ছেন না। আপনি √3কে চাপ দিলে পাবেন 1.73 সামথিং, 1.73205080 এই টাইপের। তাহলে এই যে ধরনের সংখ্যাগুলো আপনি পাচ্ছেন, এটাই দশমিক অসংখ্য পাচ্ছেন, এটা দশমিক ছাড়া পাচ্ছেন, পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে মূলদ আর এটা হচ্ছে গিয়ে অমূলদ। তাহলে এখন থেকে বুঝতে পারলাম যে অমূলদ সংখ্যা বলতে বোঝায় যে সকল সংখ্যার উপর রুট দিলে ভাঙানোতে দশমিক আসে অসংখ্য, শেষ হয় না দশমিকের পরে, তাদেরকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা। মাথায় রাখেন। তার মানে মূলত আমরা এই যে √3 বা √2 এই ধরনের সংখ্যাগুলোর অবস্থান শিখব সরল রেখায়। এবার আসেন সংখ্যা রেখায়। অমূলদ সংখ্যা গেল, এখন আসেন সংখ্যা রেখায় জিনিসটা কি। সংখ্যা রেখায় বলতে প্রাথমিক যে ধারণাটা আপনাদেরকে দেওয়া উচিত, সংখ্যা রেখার ধারণাটা হচ্ছে কোনো কিছুকে আমরা যদি একটা নির্দিষ্ট গ্রাফে বা একটা নির্দিষ্ট পদ্ধতিতে প্রকাশ করতে পারি, তাকে আমরা বলবো হচ্ছে কি সংখ্যা রেখা। যেমন ধরেন যে লেখচিত্রের ভিত্তিক একটা ব্যাপার আছে, সেই জিনিসটাই গ্রাফ পেপার আপনারা দেখছেন, ওই জায়গায় যদি সুনির্দিষ্টভাবে আমরা ব্যবহার করতে পারি, কোনো সংখ্যাকে বসাইতে পারি কোনো সংখ্যাকে, তাহলে ওই জিনিসটাকে বলা হয় সংখ্যা রেখায় কোনো কিছু বসানো। যেমন ধরেন এরকম একটা ব্যাপার থাকে, একটা নির্দিষ্ট সংখ্যা রেখা নিলাম, যেটা শুরু হবে হচ্ছে গিয়ে 0 দিয়ে, আর এদিকে থাকবে নেগেটিভ, অর্থাৎ আপনার হাতের বাম দিকে, হাতের ডান দিকে থাকবে পজিটিভ। এই ধরনের ব্যাপারটাতে যদি আপনি কোনো সংখ্যা কোথায় আছে, যেমন আপনাকে যদি বলি ধরেন এভাবে দাগ দিয়ে যে এখানে 3 কোথায় আছে, 0-র পরে 1 2 3, তাহলে এই যে নির্দিষ্ট করে বললেন, এই নির্দিষ্ট করে বলার যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে গিয়ে এখানে বলা আছে সরল রেখায় কোনো একটা জিনিসের অবস্থান। তাইলে আমরা যেহেতু অমূলদ সংখ্যা, সাপোজ ধরেন √3 কোথায় আছে সেটা খুঁজে বের করব, সেইটাকে আমরা দেখব এই জায়গাটা অমূলদ সংখ্যা আছে। ঠিক আছে, চলেন শুরু করছি। আমরা বইয়ে দেওয়া আছে দুইটা অঙ্ক, √2 আর √3 এর অবস্থান। তো এইভাবে আপনি সব পারবেন, দুইটা শিখলেই। আমি আপাতত দুইটাই শিখিয়ে দেব। ধরেন √2 ও √3 এর সংখ্যার অবস্থান দেখব আমরা। এই দুইটা কিভাবে করবেন, এখানে আপনাকে একটু কম্পাসের ব্যবহার করতে হবে। আশা করি সবার কাছে এই কম্পাস আছে, না থাকলে একটু ভিডিওটা পজ করে রেখে কম্পাস নিয়ে আসেন, স্কেল নিয়ে আসেন, পেন্সিল নিয়ে আসেন, সুন্দর করে একবারে একসাথে শিখে নেন, কাজে লাগবে। খুব ধীরে ধীরে জিনিসটা বোঝার চেষ্টা করেন, না বুঝলে বলার পরে আপনি টেনে টেনে আবার দেখে বুঝবেন। আমি শান্তশিষ্টভাবে একবার বলার চেষ্টা করছি ভালোভাবে। আপনি ফার্স্টে একটা রেখা নেবেন, রেখা নিয়ে একটা বিন্দু দেন। প্রথমেই ধরেন 0 বিন্দু দিলেন, বিন্দু দেওয়ার পরে দেখেন কোনো কিছু আলোচনা শুরু করলে একটা কিছু ধরে নিতে হয়। তো আপনি এখানে 1 একক, এই 1 একক আমাদের প্যাচ লাগে যে স্যার এই 1 একক বলতে কতটুকু বোঝায়, আমি 1 একক বলে এই জায়গা নিয়েছি। আপনি এই জিনিসটাকে আরও দূরে নেন না, সমস্যা কি, আপত্তি আছে? মনে রাখেন এই জিনিসগুলো সব কিন্তু আপনি পেন্সিলে করতে হবে। এটা 1 একক ধরছি আমি, এটার কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি ইচ্ছা মতো এইটুকু নিচ্ছি। আপনি আরেকটু বড়ও নিতে পারেন, 1 একক নেন, তবে খুব বেশি বড় নেন না, খারাপ দেখা যায়।
তো আমি এখানে নিলাম 4-5 ধরেন আপনি 3 বা 4 সেন্টিমিটার নিয়েন, 1 একক। সেমভাবে আপনি স্কেল এই জায়গা ধরবেন, ভালো করে বুঝেন। একটা রেখা নিছেন, এটা মূলত রশ্মি, তো আমরা রেখাই বলি। এই জায়গায় এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিলাম, এটা 1 একক। যতটুকু নিছেন এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন। এখানে যতটুকু নিচ্ছেন স্কেল দিয়ে মেপে দেখেন কত সেন্টিমিটার, এই জন্য কিন্তু বলছিলাম 3 বা 4 সেন্টিমিটার নিন। সেই মাপটা এখানে স্কেল ধরে স্ট্রেট নেবেন, সেম। তাহলে এখানে আমি 1 একক নিলাম, সেমটা নিলাম এখানে। আমি একটু দেখি আইডিয়া করে, 19-20 হতে পারে, আপনারা একটু অ্যাকুরেট নিয়েন। হয়ে গেল। এটা কত? 1 একক। আমি এই পাশে লিখি 1 একক। তাহলে এই দুইটা জিনিস ফিক্সড। আপনি এখানে নিলাম ও, আমি বইয়ের ভাষাটা মিল রাখছি আপনাদের যাতে সুবিধা হয়। তাহলে এখানে কি ব্যাপারটা আসলো, আপনি একটা রেখা নিছেন, এখানে একটা বিন্দু দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন ও ই একটা রেখা নিছিলেন, যার ও বিন্দু থেকে 1 একক একটা অংশ কেটে নিয়েছিলেন ও বি। বি বিন্দুতে 1 একক পরিমাণ একটা লম্ব আঁকছিলেন। লম্ব যেহেতু বলছেন না, একটা চিহ্ন দেবেন সুন্দর করে। হইল? মনে রেখেন যে লম্ব কিন্তু আঁকছে, এটা লম্ব, নট র্যান্ডম রেখা। এবার আপনি স্কেল দিয়ে সুন্দর করে এটা যোগ করেন। যোগ করা শেষ। এখন যোগ করার পরে আপনি এই মানটা খুঁজে বের করেন, কারণ আপনি এটা অলরেডি জানেন 1 একক, এটাও আপনি জানেন 1, কারণ আপনিই তো নিছেন 1 একক, তাহলে তো এটা 1 এককই হবে। এখন প্রশ্ন হচ্ছে ওই অংশটা কত হবে, ও এ অংশ, এটা আপনাকে বের করে দেখতে হবে। দেখেন কিভাবে লিখবেন, দেখেন ও এ বি এটা একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটা যদি লক্ষ্য করেন, এই ত্রিভুজে কি একটা কোণ সমকোণ, তাহলে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কাকে ব্যবহার করা যায়? পিথাগোরাস কাকুকে ব্যবহার করা যায়। তাইলে একটা ত্রিভুজ যেখানেই পাবেন সমকোণ, যদি বাহুর হিসাব নিকাশ দরকার পড়ে তাহলে পিথাগোরাস নিয়ে আসবেন। যেখানেই সমকোণী ত্রিভুজ বাহু দরকার পড়লে পিথাগোরাস আসবে। ভালো করে মাথায় রাখবেন, ক্ষেত্রফল দরকার হলে আবার পিথাগোরাস নিয়েন না, ক্ষেত্রফলে পিথাগোরাসের কাজ কি। তাহলে আমরা লিখব ত্রিভুজ এ ও বি এ, কোণ উল্লেখ করেন ও বি এ। ও বি এ কোণটোন যারা ঠিকঠাক বুঝতে পারেন না তারা আমার জ্যামিতির ক্লাসগুলো দেখবেন। 1 সমকোণ, আশা করি জ্যামিতি আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ হবে। তাহলে এটা 1 সমকোণ। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ ভাষাটা সুন্দর করে লিখে নিন। তারপরে আপনি এখানে লেখেন পিথাগোরাস কি শিখেছিল আপনাদেরকে, আশা করি সবার মনে আছে। দেখেন সহজ করে মনে রাখি, সূত্রটা কত জটিল না করি। সমকোণের বিপরীত বাহু সবচেয়ে বড় বাহু। যদি বড় নাও বুঝতে পারেন তাহলে আপনি দেখবেন সমকোণ কোথায় আছে, তার বিপরীত, মানে তার ঠিক নাক বরাবর কোন বাহু আছে, এইটা। তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে ও এ স্কোয়ার, এটা নেওয়ার পরে একটা ত্রিভুজে 3টাই তো বাহু থাকে, তাহলে 3টা বাহু থাকলে আপনি তো একটা বাহু নিয়েছেন, তাহলে অন্য 2টা বাহুর বর্গ করে দেন ও পাশে, তাইলে তো হয়। আমরা পিথাগোরাস তো এভাবে শিখেছিলাম আপনাকে, যে আপনি কি করবেন, প্রথমটা নিলেন সমান সমান, তারপর অন্য 2টা নেন ও বি আর এ বি। তো আপনি লেখেন ও বি স্কোয়ার এ বি স্কোয়ার, তারপরে আপনি মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল। এখন আপনি বলেন ও বি কত, 1 একক, এ বি কত, 1 একক, তাহলে আপনি লেখেন 1 স্কোয়ার 1 স্কোয়ার। আর আমরা জানি 1কে বর্গ করলে একই হয়, 1কে বর্গ করলে একই হয়, তাহলে আপনি লেখেন 2 স্কোয়ার, এই পাশ থেকে ওই পাশে গেলে কি হয়, রুট হয়। তার মানে আপনি কি পেয়ে গেলেন, ও এর পরিমাণ √2। দেখেন √2 কিন্তু আপনি আনেন নাই, অটো আসছে। তার মানে হচ্ছে আপনি এই বিন্দুতে আপনি এখানে 1 একক নিয়েছেন, এদিকে 1 একক নিয়েছেন, পরে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করছেন, সাথে সাথে আপনি √2 পেয়ে গেছেন। আসেন এই পুরো অংশটাকে আমি আরেকটু সামারাইজ করে আপনাদের সামনে আরেকবার বলি। ফার্স্টে আপনি একটা রেখা নিয়েছেন ও ই, তারপরে এই জায়গা থেকে 1 একক কাটছেন। এই 1 এককটা আপনার ইচ্ছা মতো 3 বা 4 সেন্টিমিটার নিয়েন, বা 2ও নিতে পারে অনেকে, কেউ কম নেয় কেউ বেশি নেয়। তো আপনি এটা যা নেবেন ঠিক সেই পরিমাণে আবার এখানে একটা লম্ব টানবেন, তাহলে এটাকে 1 একক বলবেন, এটাকে 1 একক। আপনি যাই নেন 3 4 5 6 10 কোনো সমস্যা নেই, কিন্তু 1 একক লিখবেন। এখানে 1 একক, এটা 1 একক নেওয়ার পরে আপনি এইভাবে লম্বটা টানছেন, এই জায়গায় সমকোণ চিহ্ন দেবেন, তারপরে ও এ যোগ করবেন। এরপরে আপনি পিথাগোরাস অ্যাপ্লাই করবেন সুন্দর করে। এই ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবেন। আপনি পিথাগোরাসটা কিভাবে মানে অতিভুজ শনাক্ত করবেন, সমকোণের বিপরীত বাহু ও এ স্কোয়ার আগে লিখবেন, তারপরে
অন্য দুই বাহুর বর্গ সুন্দর করে ওই পাশে লিখবেন। এই দুটো লেখা হইলে দেখেন ও এ স্কোয়ার, তারপরে ও বি স্কোয়ার, তারপরে এ বি স্কোয়ার। তারপর আপনি কী করছেন, মান বসাইছেন। দেখেন ও বি, এই যে ও বি এর মান কত 1, তারপরে কত এ বি এর মান কত 1 বসাইছেন। তাহলে কি হলো, 1 এর স্কোয়ার 1, 1 এর স্কোয়ার 1, যোগ করলে 2, স্কোয়ারের পাশে গেলে রুট, তার মানে ও এর মান √2। এই হিসাবটা কমপ্লিট হওয়ার পর এখন আপনাকে ব্যাখ্যা দিতে হবে। তবে এখানে √2 এর অবস্থানটা কিন্তু এখনও পাইনি। আপনি জ্যামিতি বক্স নিয়েছেন, আশা করি কম্পাসটা আপনার এখানে আছে। জ্যামিতি বক্স না থাকলেও চলবে, শুধু কম্পাসটা লাগবে ভাই। কম্পাসটা দিয়ে আপনি এখানে ধরে এই জায়গাটা মাপ নেবেন। ভালো করে বুঝেন, কম্পাসের তো দুইটা অংশ থাকে, একটা তো চোখা আর একটা হচ্ছে পেন্সিল। তো এই জন্য এটাকে পেন্সিল কম্পাস বলে। আপনি এখানে ধরে কম্পাসের আর এই জায়গা পেন্সিলটা ধরে মাপ নেবেন। এই যে মাপ নিছেন, এরপরে আপনি বুঝেন কম্পাসটা ধরে এই জায়গা চোখা অংশ আর এই জায়গা হচ্ছে পেন্সিল অংশ ধরে এই জায়গাতে একটা চাপ আঁকেন। এরকম কম্পাসটা যেদিক যায় যাবে, এই জায়গা যাওয়ার পরে যে বিন্দুটা পাইছেন, এই বিন্দুটা ওরা কী দিছে, ডি। আমি এটাকে ডি দিলাম। এটাই হচ্ছে কি আপনার √2 এর অবস্থান। তাহলে এটাকে দিলাম ডি। এটা কিসের অবস্থান পাইছি, √2। তার মানে √2 নির্ণয়টা কিন্তু আমরা শিখে গেলাম। এই যখন শেখার অবস্থা, এখন আপনাকে বর্ণনা দিতে হবে এই জিনিসটাকে কীভাবে লেখা যায় স্যার অ্যাকুরেটলি বা সুন্দর করে সাজা গোছা। ফার্স্টে অবশ্যই আমরা এই চিত্রটা আঁকবো, আঁকার পরে আমরা কিছুটা বর্ণনা দেবো। সেই বর্ণনাটা দেওয়ার পরে তারপরে সব মিলে আমাদের হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে বর্ণনাটা কীভাবে দেওয়া যায় স্যার। প্রথমে আপনি চিত্র আঁকার মনে করেন যে চিত্রটা এঁকে ফেলেন, তারপরে বলবেন মনে করি, দেখেন আমি লিখে দিচ্ছি, মনে করি ও ই একটি রেখা বা রেখাংশ যেটাই বলেন রেখাংশ যার ও বি সমান 1 একক ও বি বিন্দুতে এ বি সমান 1 একক লম্ব আঁকি। ভাষাগুলো বুঝতে সমস্যা, আমার লেখা একটু চাইনিজ টাইপের, আমি বলে দিব, সমস্যা নাই। তারপরে কি করছি, আপনার ও কমা এ যোগ করছি বা যোগ করলাম। তারপরে এসে হচ্ছে গিয়ে ওইটুকু কথা প্রযোজ্য হবে। তাহলে আমি আবার একটু বলে দিই, মনে করি ও ই একটি রেখাংশ যার ও বি সমান 1 একক ও বি বিন্দুতে এ বি সমান 1 একক লম্ব আঁকি, ও কমা এ যোগ করি। মূল কথা এখানে যা করছে সেটাই বলতেছি। তারপরে এই তথ্যটুকু বলা শেষ, বলার পরে আপনাকে বাকি কথা বলতে হবে। এখানে দেখতে পারবেন কিনা, এখানে লিখে এখানে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপ আঁকি যা ও ই এর উপর ডি বিন্দুতে সেট করে। ও ই রেখার উপর ডি বিন্দুতে সেট করে। সুতরাং আচ্ছা, ওই লাইনটা আমি এদিকে লিখি, আপনারা একটু বুঝে নিয়ে ওই জায়গা থেকে জায়গা। সুতরাং ডি বিন্দুতে √2 এর অবস্থান হয়ে গেল। তাহলে এখানে আপনি এভাবে লিখতে পারেন, ও ডি সমান √2, কোনো আপত্তি নেই। তাহলে আশা করি আপনাদের বিষয়টা আমি বোঝাইতে পারছি যে এটা কিভাবে আপনি করবেন, ব্যাখ্যাটা কিভাবে দেবেন। ইন টোটাল দিছে, আমি আরেকবার সামারি করে পুরো অংশটা শুরু থেকে বলি। আপনি প্রথমে কি করবেন, চিত্র আঁকবেন। চিত্র আঁকার পরে এই বর্ণনাটা দেবেন, তারপরে পিথাগোরাসের ব্যাখ্যাটা দেবেন, তারপরে মেইন আলোচনাটা লিখবেন। এই লেখাটা আমি আরেকবার একটু রিভাইজ করে দেই। ওকে কেন্দ্র করে ও এ এর সমান, ও থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। যেটা কোন বিন্দুতে সেট করে,
যা ও ই রেখার উপর ডি বিন্দুতে সেট করছে, ডি বিন্দুতে সেট করে। সুতরাং ডি বিন্দুতে √2 এর অবস্থান, সুতরাং ওডি সমান √2। তাহলে √2 এর অবস্থান আমরা পেয়ে গেছি। এখন হচ্ছে গিয়ে √3, একই কাজ করতে হবে আপনাকে আবার। এখন √3 এর অবস্থান যদি নির্ণয় করতে চান, সেম কাজ করতে হবে। কি করবেন এখানে আপনি, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি √3 এর অবস্থান বের করতে গেলে, এটা তো আমরা করে ফেলছি, তো এটা করা হয়ে গেলে √3 বের করতে গেলে যে √2 লাগবে না এমনটা কিন্তু না, আপনার √2 লাগবেই। √2 ছাড়া √3-তে যাইতে পারবেন না। এই জন্য আপনাকে √2 আঁকা আগে শিখতে হবে। এটা শিখতে পারলে পরীক্ষায় √2 চাইলে √2 তো দেবেনি, √3 চাইলে √2 এঁকে তারপরে √3-তে যাবেন। কীরকম, এই যে √2 এর অবস্থান, এখানে আপনি স্কেল দিয়ে আবার 1 একক নেবেন, মানে এটার সমান নিলাম আমি এখানে 1 একক। এটা কি আবার এটা কত একক, 1 একক, 1 একক নিলাম। বেশি হিবিজিবি হয়ে গেলে কিছু করার নেই, কারণ একটা অনেকটা জায়গার সংকট হয়ে যায়, এগুলো অনেক চেপা চেপা আসে, তো 1 একক। এই যে 1 একক নিয়েছেন, এখন আবার আপনি বুঝছেন একটু কিন্তু হিবিজিবি হয়ে যাবো গা, আমি এটা মুছে দিই, এখান থেকে যোগ করেন। এটা সেম কাজটাই করছিলাম না আমরা আগে, এটার সাথে এটা যোগ করছিলাম। এখন কি করছি, ওই চিত্রটা, আপনারা তো আগের চিত্রটা আছে আপনাদের সামনে, আপনারা না একে আগে দেখেন কি কি হয়। আপনারা ওই বিন্দুতে একটা 1 একক, মানে এইটার পরে সমান করে স্কেল দিয়ে আবার এতটুকু মাপ নিয়েছেন 1 একক নিয়ে এটার সাথে এই বিন্দুটা যোগ করছেন। বইয়ের ভাষা অনুযায়ী এটাকে বলা হয় সি। তাহলে ও কমা সিটা আপনি যোগ করলেন। এখন আপনি এসে আবার পিথাগোরাসের কাজ করবেন। তাহলে √3 হইলে √2 এর মধ্যে কাজ হবে, কিন্তু লেখা তো চেঞ্জ হবে। এমন কথা হচ্ছে √3 হলে স্যার আগে কি আমরা √2 এর এই সব কিছু লিখে নেব? জি, কিচ্ছু করার নাই, তারপরে আপনাকে √3 আবার কাজ করতে হবে। তাইলে এখন আমি √3 এর জন্য যাবতীয় লেখাটা এডিট করতেছি। কি করবেন, সেম কথা, ওই একটি রেখাংশ যার ওবি সমান 1 একক নেই, তারপর বি বিন্দুতে এ বি এত লম্বা আঁকি, এই হাবিজাবি সবই সেম কথা থাকবে, এটুকু থাকবে, এই পর্যন্ত এসে √2 বলা শেষ হবে। তারপরে আপনি আবার লিখবেন আবার দিয়ে, এখন ত্রিভুজ কোনটা, ও সি ডি। এই ত্রিভুজে কি এই জায়গাটা সমকোণ আছে না, আছে তো? তাহলে এই যে ও সি ডি এটা একটা ত্রিভুজ না, এই ত্রিভুজ এখানে বলবেন, বা সিওডি লিখি, সিওডি, কোনো সমস্যা নেই, ত্রিভুজের নাম আগে পরে কোনো ব্যাপার না, সিওডি। এই ত্রিভুজে কোণ ও ডি সি এক সমকোণ। এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। দেখেন কি আসে, ওসি অতিভুজ ওসি স্কোয়ার ওডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। দেখেন এই লাইনটা আমি একসাথে বোঝা যাই, যাতে আবার পরে আবার না বোঝান লাগে। ও সি বা সি ও ডি ত্রিভুজ যে কোনোভাবে বলতে পারেন, ও সি ডি, ডিওসি, বা হচ্ছে গিয়ে ডিসি এ ও, সমস্যা না। শুধু কোণ বলার সময় সাবধান থাকে, যে বিন্দুটা কোণ বলবেন ওটাকে মাঝখানে রাখেন, যেমন ও ডিসি অথবা সি ডি ও, এটা বলা যায়। এখন এই পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই ত্রিভুজের অতিভুজ ওসি, এই বড় ত্রিভুজটার অতিভুজ ওসি স্কোয়ার, তারপরে ভূমি ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার দিলাম। এবার মান বসাবেন। ওডি এর মান কত পাইছিলেন, এই যে বলে আসছেন ওডি সমান √2। চলেন, ডিসি সমান কত নিয়েছিলেন, 1 একক। তাহলে এখানে কত পাচ্ছেন, ওসি স্কোয়ার সমান 2 প্লাস 1 এর বর্গ একই, ওসি স্কোয়ার 3, তার মানে পাচ্ছেন স্কোয়ারের পাশে গেলে √3। দেখছেন কত সুন্দর ব্যাপার। তার মানে এই যে ওসি এটা কিন্তু এখন √3, আপনার √3 পেয়ে গেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই √3 এর অবস্থান এখানে কোথায়, সেইমভাবে করবেন। কি করবেন, আবার এখানে কম্পাস ধরেন, ও থেকে এ পর্যন্ত নিয়ে যদি এভাবে চাপ দিলে ডি মানে √2 পাওয়া যায়, তাহলে ও থেকে সি পর্যন্ত আপনি এদিকে চাপ দিলে অবশ্যই যেটা পাবেন সেটাই হচ্ছে গিয়ে আপনার √3 এর অবস্থান। এটা নাম দিয়েছেন ওনারা ই। তাহলে আমরা ই তো দিতে পারবো না, ই দিয়ে ফেলছি, আমরা এটাকে এফ দিলাম, হয়ে গেল। তার মানে এই যে চাপ, আগে আপনাকে এইটা বুঝতে হবে, অর্থাৎ √2 আর √3 যে পিথাগোরাস অ্যাপ্লাই করে পাচ্ছেন এটা কিভাবে আসে, এটা বোঝার পরে আপনি এখান থেকে এই মাপটা নিয়ে কম্পাস দিয়ে চাপ দিলে যে বিন্দু পাবেন ওটাই হচ্ছে কি আপনার √2 বা √3 এটা। তাহলে এখানে এসে আমরা √2 পেয়ে গেছি, বর্ণনা সেম। এরপরে এসে বলবেন ওকে কেন্দ্র করে ও এ, এটা হবে ওসি।
ওসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা ও ই এর ডি বিন্দুতে, এটা হচ্ছে কি এফ বিন্দুতে ছেদ করলো। এবার এখানে এসে বলেন সুতরাং এফ বিন্দুতে √3 এর অবস্থান, সুতরাং ও এফ ইকুয়ালস টু √3 হয়ে গেছে আপনার। তাহলে আপনি কীভাবে √2 √3 এর অবস্থান বের করবেন, কোনটা √2 কোনটা √3, সব বিষয়টা আমি একদম আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর। এখান থেকে আমি আরেকবার সামারি, সব বিষয় বলবো না, শুধু এটা বলি, আপনি √2 না এঁকে √3-তে যাইতে পারবেন না, আপনাকে √2 আঁকতে হবে, তারপরে √3 যাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি √2 আর √3 যদি একসাথে বলে যে √2 ও √3 এর অবস্থান সরলরেখায় দাও, তাহলে কি অঙ্কটা অনেক বড় হয়ে যায়। যদি বলে √3 এর অবস্থান দেখাও সংখ্যা রেখায়, তাহলে আপনি √2 এর ব্যাখ্যাটা স্কিপ করে যাবেন, তখন শুধু √3 এর ব্যাখ্যাটা দেবেন। এইভাবে √3 এর ব্যাখ্যাটা এখন যা আছে কিন্তু পুরোটা √3 এর জন্য আছে, তবে এইটুকুকে এডিট করতে হবে। যদি শুধু √3 এর জন্য হয় তখন আপনাকে বলতে হবে ও ই একটি রেখাংশ যার ও বি সমান 1 একক, ও কথাটা ঠিক আছে। বি বিন্দুতে এ বি সমান, বি বিন্দুতে না বলে তখন বলতে হবে ডি বিন্দুতে এ বি সমান 1 একক, তখন ডি বিন্দুতে ডিসি, এটা হবে ডিসি সমান 1 একক লম্ব আঁকি এবং ওসি যোগ করি। √3 এর জন্য আপনি শুধুমাত্র এই ব্যাখ্যা দিলেই এনাফ এবং সবচেয়ে সুন্দর। স্ক্রিনশট নিয়ে নেন, আশা করি বুঝতে পারবেন ক্লিয়ারলি। √3 এবং √3 এর অবস্থান আশা করি সরলরেখা কীভাবে বের করতে হবে আপনি খুব সুন্দর করে বুঝে গেছেন। আমি এরপরে সুযোগ পাইলে √5 ও √6 √7 √4 এইগুলোরও বোঝানোর চেষ্টা করব কিভাবে কী হয় নেক্সট ইনশাল্লাহ। আজকের যেহেতু এই দুইটার বিষয়, আমি এই দুইটুকু বলেই মোটামুটি আমি অন্য টপিকে চলে যাচ্ছি। এখন আমরা সরাসরি চলে আসবো হচ্ছে গিয়ে 40 নম্বর পৃষ্ঠার একক কাজ যেটা ছিল সেটা আমি তো বললামই যে পরে করে দেবো। √4 √5 √6 √7 বিন্দুগুলোর অবস্থান, এটা ডেডিকেট আরেকটা ভিডিওতে, পুরোপুরি একটা ভিডিওতে করতে হবে, কারণ এগুলো অনেকটা সময় সাপেক্ষ। তো আমরা পরের টপিকে চলে যাচ্ছি, ঘনমূল বা কিউব রুট। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমরা বর্গমূল পড়ে আসছি, তা ওই জিনিসটাকে কম্পেয়ার করে বুঝি। আমরা একসাথে পড়বো বর্গমূল, আর একটাই পড়বো হচ্ছে ঘনমূল। একটু ভালো করে বুঝছেন এই জিনিসটা, আমি আপনাদেরকে নিজের মতো করে একটু বলার চেষ্টা করি। বর্গমূল, ঘনমূল, এই বর্গমূল পড়তে গেলে আপনার বর্গ জানতে হয়, ঘনমূল পড়তে গেলে ঠিক আপনার ঘন জানতে হয়। তাহলে চারটা জিনিস পাশাপাশি আছে। দেখেন, ধরেন একটা সংখ্যা 2 যার বর্গ করলাম, কত হলো 4। তাহলে এই 4কেই যদি আমরা একটা বিশেষ প্রক্রিয়ায় নেই, সাথে সাথে সে আগের মূল সংখ্যাটাকে প্রকাশ করে, অর্থাৎ এই সংখ্যাটাকে প্রকাশ করে। তাহলে দেখেন তো, একটা সংখ্যাকে বর্গ করার পর তাকে আগের প্রক্রিয়ায় মূল সংখ্যায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি। এই জন্য এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল। অর্থাৎ একটা সংখ্যাকে বর্গ করে যা পাওয়া গেছে তাকে আগের সংখ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেস ব্যবহার করা হয়েছে, বা মূল সংখ্যায় ফিরিয়ে নিয়ে যেতে যে প্রসেস ব্যবহার করছি, এটাকে বলা হয় বর্গমূল। অর্থাৎ বর্গের মূল সংখ্যা কোনটা সেটা। এই জন্য আরেকটা সংখ্যা নেই, ধরেন আমরা নিলাম 4, তাহলে এখানে 4-এর স্কোয়ার করি, কত হয় 16। তাহলে এটাকে আমরা রুট করি, সাথে সাথে কত চলে আসে 4। তাহলে একটা সংখ্যাকে বর্গ করলাম, 4কে বর্গ করলাম, কত হইল 4 4 16। তাহলে একটা সংখ্যাকে বর্গ করে যা পাচ্ছি সেটাকে যেই প্রক্রিয়ায় আবার মূল সংখ্যায় ফেরত নিয়ে যাচ্ছে আমরা, সেই প্রক্রিয়াটাকে তো অবশ্যই মূল রিলেটেড একটা সংখ্যা বলবো, তাই না? মানে নাম বলবো। তাহলে এটা কি প্রক্রিয়া? বর্গেরই একটা মূল বের করার প্রক্রিয়া, তাই এটার নাম হচ্ছে বর্গমূল। দেখেন নামের সাথে কিভাবে সুন্দর কাজের মিল। আমি আবার বলি, যেহেতু একটা সংখ্যাকে বর্গ করে আরেকটা সংখ্যায় কনভার্ট করা হয়েছে, 4কে বর্গ করে 16, তাহলে এই 16কে তো এখন আগের সংখ্যায় ফেরত নিতে চাই। নিলাম কিভাবে? এই চিহ্ন দিয়ে আমরা আগের সংখ্যা ফেরত পাইছি। তাহলে যে চিহ্ন দিয়ে কোনো বর্গ সংখ্যার মূল সংখ্যায় ফেরত নেওয়া যায়, তাহলে তো এটার নাম মূল সংখ্যায় ফেরত নেওয়ার পদ্ধতি, এরকম কিছু একটা হওয়ার কথা। তাহলে মূল সংখ্যায় নিছি কি দিয়ে? এই চিহ্ন দিয়ে, আর সংখ্যাটা কি ছিল? বর্গ। তাই আপনি এটার সাথে মূল শব্দটা যুক্ত করলেই কি পেয়ে যাচ্ছেন? বর্গমূল। তার মানে এটা হচ্ছে কি বর্গমূল। তাহলে একটা সংখ্যাকে বর্গ করলে একটা সংখ্যা পাওয়া যায় অন্য, সেই সংখ্যাকে বর্গমূলের সাহায্যে আবার মূল সংখ্যায় ফেরত নেওয়া যায়। এরপর আসেন ঘন। একটা সংখ্যা নিলাম ধরেন 2, এই সংখ্যাটাকে আমরা যদি ঘন করি তাহলে কত হয়? 8। তো এই যে 8 পাচ্ছেন,
বাংলায় 4 লিখে ফেলছি। এই যে আপনি 8 পাইলেন, এই 8কে আবার আপনি কিভাবে মূল 2-এ ফেরত নিতে পারেন, তো এটার একটা প্রক্রিয়া আছে। দেখেন বর্গমূলের চিহ্নটা হচ্ছে এটা, ঘনমূলের চিহ্ন হচ্ছে গিয়া এটা, এই জায়গায় 3 দিয়ে লেখা হয়, এটাকে বুঝবেন, ঘনমূল বর্গমূল। তাহলে এই যে ব্যাপারটা এখানে আমি এটা দিলাম, এটা করলে কিভাবে কি হচ্ছে মেকানিজম সেটা পরে বলতেছি। এটা করলে সে আবার মূল সংখ্যাটা ফেরত দেয়। আরেকটা নেই, ধরেন 3 নিছেন, 3-এর উপর কিউব করলে কত হয়, 3-এর উপরে কিউব করলে আপনি পাচ্ছেন 3 3 9 3 27। এটাকে যদি আপনি এই চিহ্ন দেন তাহলে সে আপনাকে ঠিক মূল সংখ্যাটা ফেরত দেবে। তাহলে আগেও তো এটাই শিখছি, একটা সংখ্যাকে ঘন করে সেটাকে একটা বিশেষ প্রক্রিয়া আবার মূল সংখ্যা ফেরত নিচ্ছে, তাহলে ওই বিশেষ প্রক্রিয়াটার নাম হচ্ছে ঘনমূল, ঘনের সাথে মূল যুক্ত করে। তাই এই প্রক্রিয়াটার নাম কত কি, ঘনমূল। বোঝা গেল? আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যে স্যার এই চিহ্নটা অ্যাকচুয়ালি কেমন কেমন যেন লাগতেছে। হ্যাঁ, কেমন কেমন লাগতে পারে। ঘন শব্দটার অর্থ হচ্ছে 3, একটা জিনিসকে 3 বার পাশাপাশি গুণ করা। তো ওই জিনিসটাই আর কি বোঝায় এটা দ্বারা, যে এই 3 দ্বারা যে ওই যে সংখ্যাটা আসবে সে পাশাপাশি 3 বার গুণ হয়ে থাকে। যেমন দেখেন এই 27 কিন্তু এভাবে ভাঙে নাই, 27 ভাঙার একটা প্রক্রিয়া আছে, 3 × 3 × 3, তার মানে এটা এরকম হয়েছে 3 তার উপরে 3, যার ফলে 3 3 কাটা গিয়ে আপনি এখানে পাইছেন 3। কাটা বললাম, এটা আবার মাইন্ড করেন না, এটা এভাবেই মনে রাখেন, যেহেতু আপনারা একটু ছোট, এটার ইন ডিটেলস ব্যাখ্যা একটু বড় হওয়ার পরে জানলে ভালো হয়। যদিও আমি বলবো, কিন্তু আপনারা আপাতত মনে রাখেন 3 3 কাটা গিয়ে 2। যেভাবে আপনার এখানে কাটা গেছে, ধরেন 16 ছিল, আপনি কি করছেন, এটাকে 4 স্কোয়ার করছেন না, স্কোয়ার রুট কাটা গিয়ে 4। আপাতত এটা মনে রাখেন, স্কোয়ার রুট কাটা গেলে এটা হয়, বা স্কোয়ার রুট কাটা যায়, আর 3 আর ঘনমূল কাটা যায়, 3 আর ঘনমূল কাটা যায়, কিউব আর ঘনমূল কাটা যায়, কিউব আর ঘনমূল কাটা যায়। এইভাবে মাথায় রাখেন, স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা যায়। আপাতত এটা মনে রাখলে আপনার একটা স্টেপ জানা হবে। মাথায় সহজ যে বেসিক ব্যাপারটা আমাদেরকে যখন পড়াশোনা শেখানো হয় ছোট সময়ে, বাবা মাকে ডিরেক্ট শব্দ আর বাক্য শেখায়, বর্ণমালা শেখায় না। তো বর্ণমালা যদি না শিখি আমরা কিভাবে শব্দ বাক্য এগুলো শিখবো? আমাদের ম্যাথ শেখানোর পলিসিগত ভুল এটা। অনেক ক্ষেত্রেই টিচাররা যেটা করে, আপনাদেরকে এক গাদা একবারে দেয় মাথার মধ্যে, কিছুই ঢোকে না, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোয় যায়। আগে বেসিকটাকে আপনি মাথায় সহজ করে রাখেন, তারপরে সেই বেসিকটাকে দরকার পড়ে আরও ডিটেলসে ভাঙান, বেসিকের মধ্যে আরও কি আছে সেই জিনিসটাকে, ইনার ফিলিংসটা নেওয়ার চেষ্টা করেন। ম্যাথমেটিক্সে ইনার ফিলিংস হিউজ, দেখতে পারবেন আস্তে আস্তে, সাথে থাকেন। তাহলে আপাতত মনে রাখবেন, ঘনের সাথে কিউব কাটা যায়, ঘনের সাথে কিউব কাটা যায়, বর্গের সাথে রুট কাটা যায়, বর্গের সাথে বর্গের সাথে রুট কাটা যায়। এভাবে মনে রাখলেই চলবে আপাতত। তাহলে গেল এখান থেকে আমাদের কিউব ভিত্তিক আলোচনা, বর্গমূল ভিত্তিক আলোচনা। তাহলে এখন আমি কিউবের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ওনারা আমাদেরকে বলছে যে ঘনমূলের বৈশিষ্ট্য। এটা এখানে একটা কথা বলি, যেমন স্কোয়ারের মধ্যে রুটের মধ্যে বলছিলাম যে এটা গ্রহণযোগ্য না। আপাতত মাথায় রাখবেন, রুটের মধ্যে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, ইকুয়েশন করা যাবে না। জাস্ট এটা মাথায় রাখবেন। অনেক টিচারই কিন্তু, যারা আপনারা যে বাইরে টাইরে পড়েন, বলতে পারে যে এটা শুধু এইটুকু শিখছো আর কিছু শেখো নাই। শেখার বয়স আছে, শেখার স্টেপ আছে, সমস্যা নেই। আগে এটা শেখেন যে রুটের মধ্যে নেগেটিভ গ্রহণ করা যায় না। কেন যায় না এটার হিউজ ব্যাখ্যা আছে, এটা শেখার পরের স্টেজে আপনি ওটা শিখবেন, একসাথে শেখা দরকার নেই। এখন ঘনমূলের বৈশিষ্ট্য কি? ঘনমূলের বৈশিষ্ট্য বলতে ঠিক বর্গমূলের যেমন 4টা বৈশিষ্ট্য দেখাইছিলাম, এখানেও ঠিক তাই। আপনার যোগ বিয়োগ যদি থাকে ঘনমূল এরকম, তাহলে এটা কি লিখতে পারবো আলাদা আলাদা করে? না। যদি বিয়োগ থাকে লিখতে পারবো আলাদা করে? লিখতে পারবেন না। এটা প্রসেস নিষেধ। তাহলে কি শুধু গুণ আর ভাগ? সেমভাবে আপনি দেখেন এখানে 3 a/b, অথবা ঘনমূল ab, গুণ থাকলে আপনি এটাকে আলাদা করার অধিকার রাখবেন, কোনো সমস্যা নেই। ভাগ থাকলেও আমি এটাকে আলাদা করার অধিকার রাখবেন, বা আপনাকে অধিকার দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে ঘনমূলের বৈশিষ্ট্য হচ্ছে আপনি শুধুমাত্র এদের ভাগ আর গুণ থাকলে এদেরকে আপনি পৃথক করতে পারবেন, যোগ আর বিয়োগ থাকলে পৃথক করতে পারবেন না, কোনোভাবেই না। মাথায় রেখেন। আরেকটা কথা ওনারা বলছে, সেটাও বলে দিই। কখনো যদি ঘনমূল থাকে কারো উপর, ধরেন এর উপর আছে, এটাকে যদি ভাঙানোর দরকার পড়ে 1/3 মাথার উপর, যেভাবে আপনি রুট থাকলে
শুধু যদি রুট থাকে তাহলে এটাকে লেখা যায় 1/2। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখেন, এটা আউট অফ টপিক আমাদের, যেহেতু আমরা ঘনমূল আলোচনা করতেছি। তাহলে এখান থেকে আমাদের মনে রাখার মতো টপিক পাচ্ছে টোটাল 4টা, যদিও প্রায় রিলেটেডই, কোনো সমস্যা নেই। যদি ঘনমূলে ভাগ থাকে ঘনমূল আলাদা করা যায়, ঘনমূলে গুণ থাকে ঘনমূল আলাদা করা যায়। ঘনমূল যদি এরকম থাকে পাওয়ারে মাথার উপরে, মনে রেখেন এই ঘনমূলকে যদি আমি সরাইতে চাই এটাকে অবশ্যই মাথার উপরে 1/3 লিখবেন, 1/3, অর্থাৎ এখানে যা থাকবে তার পাওয়ার 1/3। শুধু রুট থাকলে 1/2। মুখস্থ করেন এই দুইটা জিনিস, একদম বেসিকের আব্বা এটা। হ্যাঁ, তাহলে ঘনমূল থাকলে সামথিং এখানে যা থাকবে তার উপর 1/3, অর্থাৎ বাংলাদেশ থাকলে বাংলাদেশের উপর 1/3, ভারত থাকলে ভারতের উপর 1/3, কোকাকোলা থাকলে কোকাকোলার উপরে 1/3। হ্যাঁ, কোকাকোলার উপরেই থাকতে হবে, ওটা খাওয়া যাবে না, ফেলে দিয়ে। তাহলে a⁴ 1/3, তাহলে a⁴ 1/2 মাথায় রাখবেন এটা। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের ঘনমূলের বৈশিষ্ট্য, যেটা ওনারা বলছে ঘনমূলের বৈশিষ্ট্যগুলো বলেন কিছু, আমি বলে দিয়েছি। এটা হচ্ছে কি 41 পৃষ্ঠার শুরুর দিকে ছিল, ঘনমূলের বৈশিষ্ট্য দেখে নিন। এরপর আছে মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয়। মৌলিক উৎপাদকের সাহায্যে ঘনমূল নির্ণয় কিভাবে করব সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো। ধরেন একটা সংখ্যা দেওয়া আছে, ঘনমূল অফ 2, 1, 6। এখন দেখেন এই সংখ্যাটাকে কোনোভাবে ভাঙানো যায় কিনা। যদি ভাঙানো যায় তাহলে আপনি বুঝবেন যে তাহলে বুঝবেন এটা পূর্ণ সংখ্যা আছে আর কি। আর যদি ভাঙানো না যায় তাহলে তো নাই। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করবেন। ক্যালকুলেটারে ঘনমূল আছে, বর্গমূল আছে যেমন, ঘনমূল আছে তেমন। আপনি একটু ক্যালকুলেটার চালানো শিখে নেবেন। দেখেন যাদের 100 mS, আমি 100 mS শিখাবো, যাদের কাছে 100 mS থাকবে তারা একটু 100 mSটা রাখেন ক্লাসের সময়। আপনি দেখতে পাচ্ছেন আশা করি এই জায়গার, এটা আমি একটু বলে দিই ক্যালকুলেটারটা 100 mS সরাসরি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সাইন্টিফিক ক্যালকুলেটার FX 100 mS, FX 100 mS। ওকে, দেখেন আপনি যদি রুট উঠে যান সরাসরি চাপ দিলে রুট উঠবে, তারপরে আপনি যে কোনো সংখ্যা লিখলেই সমান সমান চাপ দিলে হয়ে যাবে। কিন্তু ঘনমূলটার একটা ব্যাপার আছে। ঘনমূলটা দেখেন এই যে এখানে কিউব x⁴, তার উপরে একটা ডিফারেন্ট কালার দিয়ে ঘনমূল দেওয়া আছে ওটা। হ্যাঁ, তাহলে ওটা কিভাবে উঠবো, এই জায়গায় যে ডিফারেন্ট কালার, ওই কালারটা আবার এই জায়গায় আছে, অর্থাৎ আপনি শিফটে চাপ দেবেন, x³ চাপ দেবেন, ঘনমূল আসবে। আমি আবার দেখাই, শিফটে চাপ দেবেন, x³ চাপ দেবেন, দেওয়ার পরে ঘনমূল পেয়ে গেলেন। এখন এর মধ্যে আপনি 2, 1, 6 দেন, তাহলে দেখেন 6 আসে ফলাফল। তার মানে এটা হচ্ছে, অর্থাৎ 6-এর উপরে আপনি 3 বার 6 গুণ করলে 216 পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কিভাবে বুঝবো? এটাই তো ব্যাপার, এই জন্যই তো ক্যালকুলেটারটা একটু হেল্প নেবেন। সব কিছু কি আর হাতে বোঝা যায়? অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, ধরেন 216, এটাকে আপনি একটু ভাগ দেন। ধরেন আপনি কত দিয়ে, জোড় সংখ্যা আছে তো 3 বা 6 দিয়ে ভাগ যাওয়ার কথা, তো আমরা 216কে 6 দিয়ে ভাগ দিই। দেখেন যারা শিখতে চান একটু ভালো করে মনোযোগ দেন। আমরা 6 দিয়ে ভাগ দিছি, পাচ্ছি কত? 36। তো আমরা তো জানি 36কে আবার ভাগ করা যায় 6 দিয়ে, তাহলে তো 6 3টে পাচ্ছি, হয়ে তো গেল। আবার যদি বলেন যে স্যার আপনার মাথায় তো সঠিকটাই আসবে, কারণ আপনার মাথায় তো মুখস্থ, 3 দিয়ে ভাগ দিই। আচ্ছা, আপনি 3 দিয়ে যেহেতু ভাগ দেবেন, দেখেন তো কত আসে, 2, 6 ভাগ 3, কত আসছে? 72 না? আবার আপনি কত দিয়ে ভাগ দেবেন, দেখেন তো 3 দিয়ে যায় কিনা? 3 দিয়ে যায়, কত হয়? 24। আবার দেন তো, দেখেন ভাগ কত 3 দিয়ে, আবার দেন 8। আবার 3 দিয়ে ভাগ যায় না, যায় না। এখন কি হলো আপনি একটু খেয়াল করেন, 3 আসছে কয়টা? 3টা। 8 আসছে না? 8ও ভাঙানো যায় কয়ভাবে? এভাবে। তো সমস্যা কি ভাই, ওইভাবে গেলেও হয়, এভাবে গেলেও তো হয়। তাহলে কি লেখা যায়? আপনি তখন লিখতে পারবেন এভাবে 3, যদি আপনি এভাবে লেখেন 6 × 6, মানে আপনি ক্যালকুলেটার দেখছেন 3টা 6, আপনি লিখলেন 6, 3। স্যার বলছে কিউব আর ঘনমূল কাটা যায়, কিউব আর ঘনমূল কাটা যায়, তাহলে শুধু 6 হয়। ওকে, ধরেন আপনি এভাবে লিখবেন না, স্যার আমি ওইটা করছি, তো কি ফাইন, সমস্যা নেই। আপনি লেখেন 3 আসছে আপনার 3 বার, 2 আসছে 3 বার, লেখেন। তাহলে এরপরের লাইনে লেখেন 3, 3 বার, 2, 3। এবার কি হচ্ছে, ঘনমূল আমরা বৈশিষ্ট্য শিখছি, এটাকে তো আলাদা করাই যায়, আপনি আলাদা করেন। দেখেন এইগুলো প্র্যাকটিস যত করবেন তত অঙ্ক শিখতে পারবেন। ঘনমূল আর কিউব কাটা যায়, 3 থাকে, ঘনমূল কিউব কাটা যায় 2 থাকে, তাহলে 3 × 6। ভাই মিলছে না? একই তো হবে, সমস্যার কিছু নাই তো। আপনি যেদিকেই যান ঠেলে ঠেলে অ্যান্সার ঠিকই আসবে, যদি ইকুয়েশন ঠিকঠাক করতে পারেন। 41 পৃষ্ঠায় আমাদের যে কাজটা আছে প্রথমেই বুঝেন, 41 পৃষ্ঠার একক কাজ 1, 2, 1, 6, 1। তাইলে এইটার ঘনমূল বের করতে গেলে, স্যার এটা তো আপনি জানেন, আপনি বোঝেন, এই কথাটাই বারবার আসে। কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। ধরেন আমি জানি না
তো আমি কি করে টেস্ট করতে পারি? প্রথম কথা, এটা লাস্টে কি আছে? বিজোড় সংখ্যা না? তো আপনার বিজোড় সংখ্যা থাকলে ধরে নেবেন জোড় সংখ্যা দিয়ে এটা ভাগ করা যাবে না, তাহলে জোড় সংখ্যা সব বাদ। এটাকে কত দিয়ে ভাগ করা যেতে উচিত? হয় এক তোর দরকার নাই, 3, 5, 7 এই ধরনের। যদি 3, 5, 7 এই সংখ্যার কোনোটা দিয়েই ভাগ না যায় তাহলে ধরে নেবেন এটা ভাগ যাবে না। তো আমি 3 দিয়ে ভাগ করে দেখি, 1, 2, 1, 6, 1 ভাগ 3 হয় না। তাহলে 3 দিয়ে ভাগ হয় না, মানে আমি 5 দিয়ে দেখি, হয় না। 5 দিয়েও যেহেতু হয় না, আমি 7 দিয়ে দেখি, হয় না। তার মানে ধরে নেওয়া যায় এটা ভাগ হবে না, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে যেহেতু কোনোটা দিয়েই ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারবো না, কোনো উৎপাদক পাবো না। তাহলে যদি উৎপাদক না পাই তাহলে আপনি জিনিসটাকে কীভাবে লিখবেন? যে যেহেতু এত সংখ্যাটির মৌলিক উৎপাদক নেই, মৌলিক উৎপাদক নেই, সুতরাং এত এর মৌলিক দরকার নেই, এত এর পূর্ণ ঘনমূল বের করা সম্ভব নয়। শেষ। আপনার এই কথাটা এভাবে আপনি কথাগুলো ঠিকঠাকভাবে লিখে দেবেন। এটা গেল প্রথমটা আপনার। এরপরে আসেন দ্বিতীয়টা যদি আমরা চিন্তা করি, দ্বিতীয়টা আবার নেগেটিভ আছে, ভয়ের কোনো কারণ নেই। চলেন নেগেটিভটাও আমরা দেখি নিই কীভাবে কী করা যেতে পারে। তাহলে এখান থেকে যে জিনিসগুলো আপনাদেরকে বলা হয়েছে সেই জিনিসগুলোটা একটু ভালো করে বোঝেন। রুটের মধ্যে মাইনাস থাকলে সেটাকে ইকুয়েশন করা যাবে না, রুটের মধ্যে মাইনাস থাকলে সেটা ইকুয়েশন করা যাবে না। যদি ঘনমূলের মধ্যে থাকে তাহলে ইকুয়েশন করা যাবে, যদি ঘনমূলের মধ্যে থাকে তাহলে ইকুয়েশন করা যাবে। কিভাবে কি সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। শুধু এখানে মনে রাখবেন, রুটের মধ্যে মানে নেগেটিভ সংখ্যা থাকলে সেটাকে ইকুয়েশন করা যাবে না, আর যদি ঘনমূলের মধ্যে থাকে তাহলে অবশ্যই ইকুয়েশন করা যাবে। আশা করি মনে রাখবেন এটা। তাহলে এখন আমরা দ্বিতীয় কাজটা করব, অর্থাৎ আমাদের 41 পৃষ্ঠার যে দ্বিতীয় কাজ আছে সেই কাজটা করার চেষ্টা করব। -9, 2, তারপর হচ্ছে গিয়ে 6, 1 এর ঘনমূল। হ্যাঁ, এটার ঘনমূল আমরা কিভাবে করব? সেমভাবে আমরা একটা জিনিস পড়ে আসছিলাম যে অবশ্যই যদি এমন হয় যে নেগেটিভ সংখ্যা থাকে রুটের মধ্যে তাহলে সেটা ইকুয়েশন করা যায় না, আর রুটের মধ্যে না থেকে যদি ঘনমূলের মধ্যে নেগেটিভ থাকে তাহলে সেটার কাজ করা যায়। সো এটা কাজ করা যাবে, এটা এনশিওর করা গেল। এখন আমরা দেখি কত দিয়ে ভাঙানো যায়। আপনি ক্যালকুলেটার একটু দেখে নেবেন, আমি তো আগের নিয়মগুলো বারবার বলছি, আমি এটা সরাসরি লিখে দিই, তাহলে হলে একটু লেট হয়ে যাবে বেশি। অবশ্যই এটাকে আপনি ভাঙাইলে 3 পাবেন 3 বার, তাইলে 3 পাচ্ছেন 3 বার। আপনি এভাবে লিখবেন 3 × 3 × 3 3 বার। 7 পাবেন 3 বার, 1, 2। আপনারা আমার মতো করে ভেঙে নেবেন, আর যারা আগের আলোচনাটা ভালো করে মনোযোগ দিয়েছেন আশা করছি তারা বুঝতে পারছেন। তাহলে এখানে কি হবে? 3 হবে টোটাল 3টা, 7 হবে 3টা। এখন আপনি যখন এটাকে আলাদা আলাদা করে দেবেন তখন জিনিসটা একটু সমস্যা দাঁড়াবে যে কিভাবে কি করব। এই জায়গাটা একটু সতর্কতা। আপনি যদি কোনোভাবে এই জায়গাটা এভাবে লেখেন তাহলে কিন্তু আপনি ধরা খাইছেন। একটার সাথে মাইনাস দেন, আরেকটা দেন না, এটা দৃষ্টিকটু হয়ে যায়। আপনি এটা না করে একটু কৌশলী হবেন। সেটা কি কৌশলী হবেন? আপনি একটু সুন্দর করে এরকম দেবেন -3 × 7, এভাবে 3 দেন, তাহলে এই 3 3 উঠে গেল, তাহলে কী রইল? -3 × 7, তাহলে 3 7 21। তাহলে এত এর ঘনমূল এত পেয়ে গেলেন 21। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমি শুধু একটু দ্রুত করে দেব, আপনারা দেখে নেন, আমি আর ব্যাখ্যা দিতে যাব না। সবগুলো ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পারছেন বা আগেরগুলো দেখে নেবেন। 15625 এত এর বর্গমূল এত 15625। এখন আমরা এটাকে ভাঙাবো। ভাঙাইলে কত হয়? 5 পাওয়া যাবে টোটাল 6টা। আপনারা ভাগ করে করে দেখে দেবেন। 5 পাওয়া যাবে 6টা, তাহলে এই 3টা, এই 3টা। তাহলে কি হলো? আপনি সেম কাজটা করতে পারেন আগের মতো। 5 × 5 3, 3 3 কাটা গেলে হচ্ছে গিয়ে 5 × 5 মানে 25। তাহলে এত এর ঘনমূল লিখে নিন, এত এর ঘনমূল এত 25। আশা করি বুঝতে পারছেন। এরপরে তাহলে দেখেন আমরা এটা কিভাবে করতে পারি। এটা হচ্ছে কি আপনার ওই আপনার 41 পৃষ্ঠার একক কাজের টোটাল কত নম্বর? 4 নম্বর অঙ্ক, যেটা সবচেয়ে কঠিন আর কি বলা চলে। এত এর ঘনমূল সমান সমান আপনি ঘন দেন, আবার মাইনাস চলে আসছে,
সমস্যা নেই, রুটটা সাবধানে দিয়েন। তো আমাদের মাইনাস নিয়ে কোনো কাজ নেই। আমরা এটাকে কিভাবে করতে পারি দেখেন, আমি আগেই বলছি আপনাদেরকে যেটা করতে হবে, এত বড় সংখ্যা হইলে কোনো কাজ দরকার নেই, আপনি সরাসরি ক্যালকুলেটরে ঘনমূল করবেন। করার পরে দেখবেন ক্যালকুলেটর আপনাকে এটা বলবে কত 2 6, যখন এমনি টেস্ট করবেন তখন ক্যালকুলেটরে মানে নেগেটিভ দরকার নেই। আপনি এটাকে যদি ঘনমূল করেন সরাসরি ক্যালকুলেটর আপনাকে দেবে 64, তখন আপনি দেখবেন 64 মানে কয়টা 2, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, তার মানে কয়টা 6টা 2। তাহলে আপনি এখানে 6টা 2 লেখেন, 1 2 3 4 5 6, আর তার উপরে কত দিয়ে দেন 3। আপাতত গভীরে যাওয়া দরকার নেই, শুধু এটা মনে রাখেন আপনি বড় সংখ্যা বুঝতে সমস্যা হলে ডিরেক্ট কিউব করবেন, যত আসে সেটাকে ভাঙাবেন। এটা ভাঙানোটা সহজ। তাহলে এটা ভাঙাইলে যে সংখ্যাগুলো হয় সেগুলো দিয়ে কিউব দিয়ে দেবেন, তারপরে ঘনমূল কিউব উঠে যায়, মাইনাস যা আছে এগুলো থাকবে টোটাল 6টা 64। তাহলে হয়ে গেল এতের ঘনমূল এটা। তাহলে চলেন পরেরটা দেখি আমরা। 9 2 6 1, 3টা 0, এতের ঘনমূল 3টা 0, আর একটা কই হ্যাঁ দিয়েছি এখানে। এটা কি হবে আমি এটা সরাসরি লিখে দিচ্ছি, আপনারা ওইভাবে বুঝে নিন। এখানে আসবে হচ্ছে গিয়া 2 3 5 7, তাহলে কত 3, সরাসরি এখানে তো 3 ছিল, ঘনমূল কাটা গেল, 2 3 থাকবে, 5 থাকবে 7। তাহলে আপনার ক্যালকুলেটারে গুণ করলে যেটা আসে 210 আসে, আপনি এটাই ঘনমূল পেয়ে গেলেন। আশা করি বুঝতে পারছেন। নেক্সট এখানে কিন্তু লেখেন এত এর ঘনমূল, এত এর ঘনমূল এত, তারপর লাস্টে এসে লিখে দেবেন সুতরাং এত এর ঘনমূল সমান সমান এত। লাস্ট ওয়ান আপনাদের 41 নম্বর পৃষ্ঠার একক কাজের 3 2 7 6 8 এর ঘনমূল সমান সমান এত, সেম 5টা 2 4 5। কারণ আপনি আবার ক্যালকুলেটারে ঝাঁপায় পড়বেন, ক্যালকুলেটার যদি ঝাঁপায় পড়েন তাহলে দেখবেন আপনি এখানে ওই জিনিসটাই পাচ্ছেন। আশা করি আপনি ধরতে পারবেন, সমস্যা হবে না। তাহলে 5টা হবে কিভাবে বুঝলাম, এখানে হচ্ছে গিয়ে আপনি এটাকে ভাঙাইতে থাকবেন, 2 দিয়ে ভাঙাইতে ভাঙাইতে দেখবেন টোটাল আসবে 15টা 2। হ্যাঁ, তো 15টা 2 হইলে তো আর কি 5টা লেখা যায়, উপরে 3 দিয়ে, সমস্যা নেই। আর যদি আপনি এটা শর্টে বুঝতে চান তাহলে যে রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে 3 2 7 6 8। এইটার ক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে গিয়ে ঘনমূল করলে ডিরেক্ট কত আসে, দেখবেন আসবে 32 মেবি। তো 32 আসা মানে এর মধ্যে কয়টা 2 আছে, 1 2 3 4 5, দেখে 2 4 4 2 8 8 2 16, 16 2 32, তার মানে 5টা 2 আছে। আপনি সরাসরি এটাকে ঘনমূল করে যেটা সংখ্যা পাবেন সেটা ভাঙায়া ডিরেক্টলি সেটা এখানে লিখে দেবেন। লিখে দেবেন কিভাবে, এভাবে, এই যেভাবে আমি লিখছি, লেখার পরে আপনি সরাসরি কি করেন, ঘনমূল ঘনমূল কেটে 2 রেখে দেন। কয়টা 5টা, 5টা রাখলে কত হচ্ছে 32। তাহলে আপনার এতের ঘনমূল এত। আশা করে বুঝতে পারছেন। এটাই হচ্ছে গিয়ে আমাদের 41 পৃষ্ঠার একক কাজের টোটাল 6টা অঙ্ক করে দিয়েছি, 6টাই। এই ছিল হচ্ছে গিয়ে আমাদের 41 নম্বর পৃষ্ঠার একক কাজ। আমরা পুরোপুরি আলোচনা করছি 41 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আর আপনার এরপরে আছে হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশের ঘনমূলের বৈশিষ্ট্য, যেটাও আমি আপনাদের আলোচনা করছি, সেটা দিয়ে আবার একক কাজ থাকবে। তো পরবর্তী আলোচনা পরের ক্লাসের জন্য রেখে দিলাম। দেখা হচ্ছে আপনাদের পরে ইনশাল্লাহ আরেকটা লেকচারে। ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।